আমাদের রাফির ইমিগ্রেশন হয়ে গেছে, অনেকক্ষণ বসায় রাখছিল। তো আপনাকে এতক্ষণ বসায় রাখছে কেন? স্যার আসলে সবার ইমিগ্রেশনে স্যার কোনো কিছু আক্স করে নাই, মানে সবার লাস্টে আমাকে তো দিচ্ছে। সবার লাস্ট আপনাদের ফেরত দিচ্ছে। তো মোটামুটি কতক্ষণ আপনি বসেছিলেন? 4 ঘন্টার মতো। 4 ঘন্টার মতন। আমি একটুখানি চিন্তায় পড়ে গেছিলাম যে আজকে আবার কি কাউকে আবার দেশে টেশে পাঠায় দেয় কিনা। বাংলাদেশে কি আরও কেউ আসছিল এখানে? স্যার দুজন ছিল। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি এয়ারপোর্টে। তো বাংলাদেশ থেকে আমাদের একজন স্টুডেন্ট আসবে তাম্বব শহরে। তো তাকে আজকে যাব রিসিভ করতে। তো আমি অলরেডি বাস স্ট্যান্ডে চলে আসছি, ওই যে পিছনে বাস দাঁড়ায় আছে বরাবরের মতোই। তো এখান থেকে আমি টিকিট কেটে এরপরে আমি রওনা দিব। আধা ঘন্টার ভিতরে এয়ারপোর্টে পৌঁছে যাব। সে অলরেডি ল্যান্ড করছে। আশা করি আজকে ইমিগ্রেশনটা খুব দ্রুতই ক্লিয়ার হবে এবং তাকে ঠিকঠাক মতো রিসিভ করে আমরা তাম্বব শহরে যেতে পারবো। আপনারা আসলে ভিডিওটা দেখতে থাকেন এবং ভালো লাগলে লাইক করেন। তো আমি এয়ারপোর্টে চলে আসছি। আমাদের স্টুডেন্ট, তার নাম হচ্ছে রাফি, তাকে রিসিভ করার জন্য চলে আসছি। ইন্টারন্যাশনাল অ্যারাইভালে আসছি। দেখা যাক আমাদের রাফি উনি কী অবস্থাতে আসে। আমাদের রাফির ইমিগ্রেশন হয়ে গেছে, অনেকক্ষণ বসায় রাখছিল। তো আপনাকে এতক্ষণ বসায় রাখছে কেন? স্যার আসলে সবার ইমিগ্রেশনে স্যার কোনো কিছু আক্স করে নাই, মানে সবার লাস্টে আমাকে তো দিচ্ছে। সবার লাস্ট আপনাদের ফেরত দিচ্ছে। তো মোটামুটি কতক্ষণ আপনি বসেছিলেন? 4 ঘন্টার মতো। 4 ঘন্টার মতন। আমি একটুখানি চিন্তায় পড়ে গেছিলাম যে আজকে আবার কি কাউকে আবার দেশে টেশে পাঠায় দেয় কিনা। বাংলাদেশে কি আরও কেউ আসছিল এখানে? স্যার দুজন ছিল। 2 জন। কোন ভার্সিটির? বরুণেজে। ভরণাজে। বুঝতে পারছি। তাহলে ভরণাজে তো কোনো লোক এখন আসে নাই দেখা যায়। হ্যাঁ, ওর চিন্তা করতেছিল যে বরুণেজে কেউ আসে নাকি। আমি টেনশন ছিলাম যে আমার তো বিশাল লাভ। আপনি কি সবকিছু বুঝে পাইছেন? আপনার পাসপোর্টের সাথে ইমিগ্রেশন কার্ড সেটা আছে? হ্যাঁ, তাহলে তো ভালোই। আমরা এখন যাই, আমাদের কাজ হয়ে গেছে। আসেন, আমরা ট্রেনের টিকিট কাটছি অলরেডি। এখন ট্রেন স্টেশনের ভিতরে আছি। এখন থেকে আরও 10 মিনিট পরে ট্রেন ছাড়বে। তো এই ট্রেনটা আসছে, আমরা এইটাতে করেই যাব। আমাদের সময় লাগবে 1 ঘন্টা। আমরা মস্কোতে চলে আসছি, মস্কো সেন্টারে। এখন আমাদের আসতে সময় লাগছে 1 ঘন্টা। এখন আমরা গিয়ে আমরা একটা জায়গায় বসে আমরা টিকিটটা কাটবো। তো আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসলাম আপনার পাভেলস্কায়া মেট্রোতে। এরপরে খাওয়া দাওয়া করলাম এবং রাফির লাগেজ এবং ব্যাগ আমরা একটা লকারে রাখছি 3 ঘন্টার জন্য 400 রুবেল দিয়ে। এখন আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরোইছি। আমাদের ট্রেন হচ্ছে রাত 10টার সময়। আমাদের কাছে 2 ঘন্টা সময় আছে। আমরা আসছি হচ্ছে রেডি স্কোয়ারে। আমরা এখন রেডি স্কোয়ারের দিকে যাব। আমরা রাফির কাছে শুনবো যে রাশিয়াতে ঠান্ডা কেমন। একটু জোরে জোরে বলতে হবে। রাশিয়াতে প্রচুর ঠান্ডা, লিটারালি তুষারপাত হচ্ছে। -10 ডিগ্রি চলতেছে এখন। তো যারা আসবেন ওরকম মন মানসিকতা নিয়ে আসবেন যে রাশিয়াতে প্রচুর ঠান্ডা। এখন যেহেতু ঠান্ডা, শীতকাল, তো আমরা দেখতে পারতেছি যে তারা সুন্দর করে তারা পার্ক করছে এবং এখানে আমাদের বাংলাদেশের মেলার কথা মনে পড়ে যাচ্ছে দেখে, যে বাংলাদেশে যেরকম আপনার নাগরদোলা থাকে, তারপরে বিভিন্ন ধরনের ছোটো ছোটো দোকানপাট থাকে যেখানে চা, কফি, তারপরে বিভিন্ন ধরনের
ঐতিহ্যবাহী জিনিসপত্র সেল করা হয়। আমরা মেলা দেখতেছি, এরপর রেড স্কোয়ারের সামনে যাবো, রেড স্কোয়ার তো আসছি মানে ইয়েতে যাবো আর কি, সেই টেম্পলটার সামনে যাবো। তো গির্জা যেটা, তো রাফির কাছে কেমন লাগতেছে? অসাধারণ জায়গা এটা, মানে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না যে দেখতে কত সুন্দর। এতদিন শুধু মানে রাশিয়ার ছবি অনলাইনে সার্চ দিলে এগুলোই আসতো, এখন বাস্তবে দেখতে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর। তো প্রথম দিন একবারে রাশিয়াতে আইসাই প্রথম দিনেই সে মোটামুটি মেট্রোতে চললো, তারপরে রেড স্কোয়ারও আসলো। এখন আমরা একটু নদীর পাড়ে যাব, নদীর পাড় আরো সুন্দর করে সাজাইছে আমার জানা মতে। তো আমরা এখন দেখি এখানে ওর কিছু কটা ছবি টবি তুলে দেবো, যাতে সে স্মৃতি হিসেবে রাখতে পারে। এই হচ্ছে রেড স্কোয়ার, এখানেই মূলত টুরিস্ট যারা আছে তারা এখানেই ঘুরতে আসে। আমরা দাঁড়ায় আছি, এই সেই আমাদের পেছনে যে গির্জাটা সেটা দেখার জন্য সবাই খুবই আগ্রহী থাকে। আমরা আসছি, তো এখন 8টা বেজে গেছে আর কি। এই পাশে হচ্ছে আপনার ক্লক টাওয়ার, যেটা রেড স্কোয়ারের ক্লক টাওয়ার। আর আমাদের পেছনে আমরা যে মেলা দেখে আসছি সেই মেলা পিছনে দেখেন কেমন লাইট কেমন চকচক করতেছে, এবং এখানেই টুরিস্টরা ঘোরাফেরা করতেছে। আর আমরা যাব হচ্ছে ওই পাশটাতে, আমরা যাব ওই পাশটাতে নদীর অপোজিট সাইডে, দিকে দেখবো কেমন লাগে। আমাদের ট্রেন হচ্ছে রাত্রেবেলা 10টার সময়, মানে ইন্টারন্যাশনাল টাইম হচ্ছে 22টার সময় আর কি, 24 আওয়ার্স টাইমের। তো আমাদেরটা এখনও দেখাচ্ছে না কত নাম্বার ট্র্যাকে আসছে। এখানে মানুষজন ওয়েট করতেছে, ওয়েটিং প্লেস। তো আমরা আসলাম রেড স্কোয়ার থেকে ঘুরে, তারপরে এখানে আমরা একটা শীতের একটা সোয়েটারও কিনছি এখান থেকে। আর কিছুক্ষণ পরে আমরা নিচে যাব। তো আজকে আমরা এই মুহূর্তে মস্কো থেকে তাম্ববের উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের সামনেই যাচ্ছে আমাদের জিহাদ হাসান রাফি। তো স্নোফলের ভেতরে আমরা যাচ্ছি, স্নো পড়তেছে আর কি। তো সেই লাগতেছে দেখতে পরিবেশটা, স্নো পড়তেছে, তোমার লাইফের এক্সপিরিয়েন্স। এবং আমি নিজেরও এক্সপিরিয়েন্স প্রথম, যে এই ট্রেনে আমি তো আগে অনেকবার গেছি বিভিন্ন শহরে, বাট এরকম স্নো পড়তেছে তারপরে আমি এই মুহূর্তে ট্রেনে উঠবো এরকম আমরা যাইনি। তো আমারও যাওয়া হয়নি আজকে, আমার কাছে ভালো লাগতেছে। ববের ওয়েদার দেখেন, ট্র্যাকের উপরে স্নো পড়ে আছে, এই 7:30 বাজে আমরা বাগজালে আইসা পৌঁছাইছি, মানে ট্রেন স্টেশনে আসছি মস্কো থেকে। তো এখনো সূর্য উঠে নাই, আমরা খুব আর্লি সকালবেলা চলে আসছি, এ হচ্ছে অবস্থা। তো আমরা এখান থেকে ট্যাক্সি অর্ডার করে আমরা হোস্টেলে যাব। এয়ারপোর্ট থেকে আসলাম, এয়ারপোর্ট থেকে আমরা তাম্ববে আসছি, আসার পরে তাম্বব থেকে আমরা ট্যাক্সিতে করে আমরা অলরেডি হোস্টেলে চলে আসছি, ট্যাক্সি চলে যাচ্ছে। আর হোস্টেল হচ্ছে এই যে তার হোস্টেল পিছনে, তো যথেষ্ট সুন্দর পরিষ্কার হোস্টেল। তো আপনি তো আজকে হোস্টেলে উঠবেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক মতো হবে?
জি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক মতো হবে। এরপরে আমরা তার টুকিটাকি কেনাকাটা করব, বাজার টাজার করে টোরে, তারপরে তাকে আমি হোস্টেল উঠাই দিব। তো ঠান্ডা কেমন পড়ছে মনে হইতেছে? প্রচুর ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা। তো দেশ থেকে যারা আসবেন, এখন তাম্ববের জন্য যারা আসবেন, অ্যাটলিস্ট শীতের ভালো হাত মোজা এবং কানটুপি এবং ভালো একজোড়া জুতা কিনে নিয়ে আসবেন, যাতে করে আপনাদের সুবিধা হয়। রাফির হোস্টেলে আসছি, ডরমেটরিতে। তো ডরমেটরিতে এখন ওনার যত আছে, অফিসিয়াল কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবে। এরপরে তাকে আমরা ডরমেটরি উঠাই, তারপর আমরা আবার ভার্সিটি কাজগুলো করব। হোস্টেলের হোস্টেলের ভেতরে রুম আছে, এক রুমে 2 জন থাকে। এই হচ্ছে ডাবল বেড, উপরে একজন নিচে একজন। কী কী ফ্যাসিলিটি আছে আপনারা দেখতে পারেন। ফ্যাসিলিটির ভিতরে আপনারা দেখতে হচ্ছে যে ফার্স্টে আমরা দেখতে পারতেছি 2টা বেড আছে উপরে নিচে। এরপরে স্টুডেন্টের জন্য আছে স্মল টুল। এরপর আছে হচ্ছে 2টা টেবিল, 2টা চেয়ার। এরপরে বুক রাখার সেলফ। এরপরে আপনার এখানে কাপড় চোপড় রাখার সেল, আর যথেষ্ট পরিমাণ জায়গা আছে নড়াচড়া করার জন্য। তো একটা স্টুডেন্টের পড়াশোনা করার জন্য যেসব ফ্যাসিলিটি আছে সব কিছুই 2 জনের জন্য সুন্দরভাবে ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করছে। ওনাকে যেই হোস্টেলটা দিছে সেই হোস্টেলের পাশেই অনেকগুলো মল আছে। যেমন এখানে একটা মল আছে হচ্ছে ইউরোপা মল, ফ্যামিলিয়া ইউরোপা। তারপরে এখানে ম্যাকডোনাল্ড, কেএফসি আছে। তারপরে হচ্ছে আপনার এদিকে আরও অনেক সামনে অনেক মল আছে, এবং তার ডমটা আসলে অনেক ভালো জায়গায় পড়ছে। ইউনিভার্সিটি থেকে হোস্টেলে যাইতে বা হোস্টেল থেকে ইউনিভার্সিটিতে যাইতে সময় লাগে হচ্ছে আপনার অ্যারাউন্ড 20 মিনিট 25 মিনিট, বাট খুব ভালো জায়গায় তার ড্রম দিছে আর কি। তো আমরা আসান মার্কেটে আসছি। আসান মার্কেট থেকে তার জন্য আমরা জিনিসপত্র কিনবো। এটা মোটামুটি এই শহরের অনেক বড় একটা মার্কেট, এখানে সবাই শপিং করতে আসে। তো আমরা এখানে ভিতরে গিয়ে এখন শপিং করব। আমরা আসান মার্কেটে আসছি, রাফির জিনিসপত্র কিনতেছে দেখে দেখে। যেমন আপনার কেনাকাটা করার জন্য যা যা লাগে, একেবারে আপনার রান্না করার জিনিসপত্র আসান সব কিছু পাওয়া যায়। তো সে দেখতেছে। তো আসান অনেক বড় মার্কেট, সেখানে আমরা আসছি বাজার করার জন্য। আমি একটু টায়ার্ড, তারপরে আসছি আর কি। সবই পাওয়া যায়। আমরা চলে আসছি তাম্বব স্টেট ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসের সামনে। তো ওনাকে যেই হোস্টেল দিছে, ওই হোস্টেল ভার্সিটি থেকে যাইতে সময় লাগে 22 মিনিট, বেশিক্ষণ লাগে না। এই হচ্ছে ভার্সিটি ক্যাম্পাস। তো রাফি ক্যাম্পাসের সামনে একটু দাঁড়াবে দেখি। এটা হচ্ছে আমাদের রিফাত জিহাদ হাসান রাফি। তো কেমন লাগতেছে? খুব এক্সাইটেড, খুশি খুব। খুবই সুন্দর। হ্যাঁ, এবং শহরটা তো ভালো লাগতেছে না? আচ্ছা, হ্যাঁ। তো আমরা তো শহর সম্পর্কে কতটা জানি না, তো আমরা কাজের ফাঁকে ফাঁকে আমরা শহরটা দেখব। তো যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন, যদি কেউ এই ভার্সিটিতে পড়াশোনা করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভার্সিটিতে তারা যারা মেডিকেলে পড়তে চায়, এমবিবিএস, তারাও পড়তে পারবে। তো আমরা ভার্সিটির ভিতরে যাই আর কি। যাওয়ার পরে এরপরে দেখি, চেষ্টা করি আমাদের বাকি কাজগুলো করার জন্য। রাফিকে ইউনিভার্সিটির ডরমিটরিতে উঠাই দিছি। ওঠানোর পরে আমি নিজে একটা হোটেলে উঠছি। তো এই হোটেলে আমি আজকে রাতে থাকবো। এরপরে আমি কালকে গিয়ে তার বাকি যে কাজগুলো আছে ভার্সিটির, সেই কাজগুলো করব। তো এখানে ফ্যাসিলিটি ভালোই, বেড আছে, তারপর হচ্ছে আপনার টেবিল আছে এবং ছোট টুলও আছে। পাশাপাশি আপনার এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এটা একটা ওয়ার্ড্রোব, একটা ফ্রিজ আছে, এবং এই রুমের ভেতরেই আপনার টয়লেট এবং ফ্রেশ হওয়ার ব্যবস্থা আছে। তো এই ছিল আমার
এই যে হোটেলে উঠছি সেটা ডিটেলস কালকে আবার আপনাদেরকে আমি বাকি ডিটেলস আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে রাশিয়াতে নতুন একটা ল হয়েছে, সেটা হয়েছে যে কোনো মানুষ যদি কোনো সিম কার্ড কিনতে চায়, হ্যাঁ, তাহলে তাকে এখন সিম কার্ড কিনতে হলে তাকে রাশিয়াতে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে তাকে রাশিয়াতে কোনো একটা জায়গায় তাকে মানে রেজিস্টার্ড করতে হবে, মানে সে যদি কোনো হোস্টেলে ওঠে তাহলে হোস্টেলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা ডর্মে উঠলে ডর্মে, অথবা বাসায় উঠলে বাসায় তাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে তাকে সিনিলস নামে একটা ডকুমেন্টস আছে, যেটা করা যায় হচ্ছে পেনশন ফান্ড, সেই জায়গাটা যেখানে সিনিলস করা যায়, এই ডকুমেন্টসটা করতে হবে। এরপরে তাকে মই ডকুমেন্ট থেকে অথবা কোনো একটা ব্যাংক থেকে, যেই ব্যাংকে হাতের ফিঙ্গারপ্রিন্ট নেয়, বায়োমেট্রিক নেয়, সেইটা নিবে। এরপরে সে একটা সিম কার্ড কিনতে পারবে এবং সিম কার্ডটা তার নামে সবসময়ের জন্য ফিক্স থাকবে। এর কারণ হচ্ছে বিগত বছরগুলোতে অনেক ফরেনাররা অনেক ক্রাইম করছে রাশিয়াতে। এইসব করার কারণে আপনার এখন তারা ল চেঞ্জ করতে বাধ্য হয়েছে। এই কারণে এখন যারা নতুন স্টুডেন্ট আসবেন তাদেরকে বলে দিচ্ছি আগে থেকেই যে আপনারা এখানে আসার আগে, আপনাদেরকে এখানে আসার পর আপনারা আগের মতো আর সিম কার্ড যারা আগে কিনতো ওরকম সিম কার্ড কিনতে পারবেন না। হ্যাঁ, আপনি সিম কার্ড কিনতে পারবেন, আপনাকে এয়ারপোর্টে সিম কার্ড আপনার কাছে বিক্রি করবে, কিন্তু বলে দিব আপনার কাছে সিম কার্ডটা বিক্রি করলাম, আপনি এবার মই ডকুমেন্টে গিয়ে FMS-এ গিয়ে আপনি এবার আপনার ডকুমেন্টস রেডি করেন, সিনিলস করেন, এরপরে বায়োমেট্রিক দেন, এরপর আপনি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এই ভিডিওতে বললাম, তো আমি অলরেডি চলে আসছি রাফির হোস্টেলের নিচে। এখন রাফিকে নিয়ে ইউনিভার্সিটিতে যাব। এই যে দেখা যাচ্ছে রাফির ইউনিভার্সিটি ড্রম, না সরি হ্যাঁ এটা ড্রম, এটা হচ্ছে 6 নাম্বার ড্রম, এটা 6 নাম্বারটা, আর রাফিরটা হচ্ছে 5 নাম্বার, সেটা সামনেরটা। আমি সকালবেলা আসছি, তো রাফি রান্না বান্না করতেছে। রাফি কি রান্না করতেছ? ভাত, ডাল এবং মুরগির মাংস। আচ্ছা, রাফি মুরগির মাংস রান্না করছে। ভাত কি রান্না করবা? আর রাফি এখন ভাত রান্না করবে, আর ডাউল রান্না করতেছে। তো এই হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা, তারা বাংলাদেশ থেকে রান্না বান্না করা শিখে আসে এবং এখানে এসে তাদের টেনশন করতে হয় না। এটা হচ্ছে কিচেন, এই যে এইভাবে রান্না করে সবাই। আর কিচেনের জিনিসপত্র কাটার জন্য টেবিল আছে রাখার জন্য, তারপরে ওভেন আছে, ওই পাশে আবার ওভেনও রাখছে, গরম করার জন্য ওভেনও থাকে। আর এই হচ্ছে হোস্টেলের বাইরের অংশ, বাইরে দেখেন কেমন বরফ পড়ে আছে। তো এই যে চিকেন রান্না করলো, ডাউল রান্না করছে। রাফি, তরকারি কেমন হয়েছে? স্মেল অনেক ভালো আসতেছে, আশা করি ইনশাআল্লাহ মজা হবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাকি কাজে যাব। তো আমাদের স্টুডেন্ট, আমরা চাই যারা আসবে তারা একেবারে বাংলাদেশ থেকে রান্না বান্না শিখে আসবে এবং এখানে এসে দেশীয় রান্না করে দেশীয় খাবার খাবে। তো কেমন হয় একটা ডরমিটরির ভিতরে দেখেন আপনারা, এই যে আমরা তো কিচেন দেখলাম, এই যে রুমের ভিতরে এরকম ফ্যাসিলিটি, রুমের ভিতরে আপনারা একবার দেখছেন, আমি আবারও দেখাচ্ছি। এরকম 2 জন থাকে বা 3 জন থাকে, আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, এরপরে জিনিসপত্র সুন্দর করে সাজায় রাখে। তারপরে দেখতে থাকেন, আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। আমি রাফির হোস্টেলে আসলাম, আসার পরে রাফিকে হোস্টেল থেকে নিয়ে এখন ভার্সিটির দিকে যাচ্ছি। তো রাফি, ইউনিভার্সিটির হোস্টেল কেমন লাগতেছে? আমাদের ইউনিভার্সিটির হোস্টেলটা খুবই সুন্দর এবং বড় অনেক, এবং ইউনিভার্সিটিতে সব ফেসিলিটিস আছে, কিচেন, ওয়াশরুম, বাথরুম এবং সব কিছু অ্যাভেলেবেল আছে। এক রুমে আপনারা কয়জন থাকেন? এবং এক রুমে আমরা 2 জন করে থাকি, এক রুমে 2 জন করেই রাখি এদিকে।
এবং আমাদের ইউনিভার্সিটির থেকে দূরত্ব 22 মিনিটের মতো আমাদের ডরমিটরির দূরত্ব। আশেপাশে কি শপিং মল আছে? হ্যাঁ, আশেপাশে শপিং মল এবং আমাদের ইউনিভার্সিটির পিছনেও একটা প্রোডাক্টের ডরমিটরির পিছনে একটা শপ আছে, দোকান আছে, এবং এদিকে অনেক দোকান কাছাকাছি অ্যাভেলেবেল আছে এবং বাস স্ট্যান্ডও মোটামুটি কাছেই অবস্থিত। এখন যারা নতুন আসতে চায় তাদের নিয়ে আপনি কি বলতে চাইতেছেন? আপনার এই সেপ্টেম্বরে যারা আসবে, আপনি যেহেতু আসছেন এবং আপনি এখনো সিম কার্ডটা কিনতে পারেননি, সেটা নিয়ে আপনার কি মতবাদ? এখন রাশিয়াতে নতুন নিয়ম হচ্ছে, আগে রেজিস্ট্রেশন করতে হবে যে ফরেন স্টুডেন্ট বা যারা আসবে বাইরে থেকে তাদের স্নিলস লাগবে, ইউনিভার্সিটি থেকে একটা পেপারস লাগবে। এই পেপারস ছাড়া ওরা সিম কার্ড কিনতে পারবে না এবং ফ্যামিলির সাথে হয়তো যোগাযোগ করতে পারবে না কয়েকদিন। তো আগে থেকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে যেহেতু ওই রাশিয়াতে যাচ্ছে, ওর সাথে সাথে সিম কার্ড কিনতে পারবে না। তো ফ্যামিলিকে আগে থেকে বলতে হবে যে টেনশনের কিছু নাই, ইনশাল্লাহ কয়েকদিন পরে সিম রেজিস্ট্রেশন করার পরে সিম কার্ড কিনতে পারবে। আর ফ্যামিলির কি করা উচিত? ফ্যামিলির যদি যেই এজেন্সি থেকে আসবে বা যেই প্রতিনিধির মাধ্যমে আসবে বা যেই এজেন্টের মাধ্যমে আসবে, হ্যাঁ, তো তার নাম্বারটা ফ্যামিলির নিয়ে নেওয়া উচিত, যাতে করে সে যোগাযোগ করতে পারে। যদি তার ছেলের সাথে যদি যোগাযোগ করতে নাও পারে, যেহেতু সিম কার্ডের একটা সমস্যা হচ্ছে শুরুর দিকে, সেক্ষেত্রে সে তার ছেলের কথা বা তার ছেলের সাথে যোগাযোগ করার জন্য সেই প্রতিনিধির সাথে সে কথা বলে সে যোগাযোগ করতে পারবে। জি জি জি। তো আমরা চেষ্টা করি তথ্য দেওয়ার জন্য, অনেক সময় অনেক স্টুডেন্টরা এটা বলবে না। তো আপনারা যারা গার্জিয়ান আছেন তারা যখন দেখবেন, তো তারাও জানবেন যে না, এটা তো আমরা জানি যে যাওয়ার পরেও 2 থেকে 3 দিন সময় লাগে বা 4 দিন সময় লাগে একটা সিম কার্ড কিনতে। আসলে এটা আগে ছিল না, যে কিছু ফরেনার রাশিয়াতে আসে প্রায় ক্রাইম করছে, তো বিভিন্ন ধরনের অপকর্ম করছে, ক্রাইম করছে, এর জন্য আস্তে আস্তে রুলসগুলো এরকম চেঞ্জ করে দিছে আর কি সরকার। এটা এক হিসেবে ভালো হয়েছে, বাট যারা নতুন তাদের জন্য একটু কষ্ট হয়ে গেছে আর কি, তাদের জন্য একটু সমস্যা। তো আমরা ভার্সিটি যেতেছি, আপনাদেরকে আমরা ভার্সিটির চেষ্টা করবো, ভার্সিটি যদি আমরা ভিতরে যদি ভিডিও করতে পারি তাহলে ভিতরে অংশ ভিডিও দেখাবো, আর নাহলে বাহির থেকে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। তো আমরা বাসে করে আসলাম হোস্টেল থেকে, আমরা আসছি হচ্ছে হাইটা বাস স্টেশনে। 57 নাম্বার বাস দিয়ে আমরা চলে আসছি ভার্সিটির স্টেশনের সামনে। এখান থেকে হাইটা ভার্সিটিতে যেতে হবে। এ হচ্ছে শহরের রাস্তার অবস্থা এবং আর্কিটেকচারের অবস্থা দেখতে পারেন আপনারা চাইলেই। ভার্সিটিতে তোমার ভিসা রিনিউ করার জন্য তুমি কি কি ডকুমেন্টস জমা দিচ্ছ? ভার্সিটিতে আমার ভিসা রিনিউর জন্য আমার পাসপোর্ট জমা দিচ্ছি, আমার মাইগ্রেশন কার্ড জমা দিচ্ছে, আমার রেজিস্ট্রেশন যেই করা হয়েছে যে ইউনিভার্সিটিতে ওইটার কপি, এবং আমার ভিসা এবং পাসপোর্টের যে ইনফরমেশন পেজ ওইটার কপি আমি ভার্সিটিতে জমা দিচ্ছি। আর ছবি তো জমা দিচ্ছ? ছবি জমা দিচ্ছ। আর সাথে ভিসা ফি কত টাকা পেমেন্ট করা লাগছে? 1920 টাকা, 20 রুবেল, 1920 রুবেল পে করা হয়েছে। আর ভার্সিটি পাসপোর্ট রাইখা দিচ্ছে। তো ভার্সিটি কি বলছে যে 1 সপ্তাহ পরে আসলে তারা আপডেট দিবে। তো তার সে এখন ভিসার জন্য আর টেনশন নাই, সে আর কোনো লেট করে নেই, তার টেনশন নেই। এখন তার বাকি আছে হচ্ছে তার ওই যে গ্রিন কার্ড যেটা করা, মানে জিলেনি কার্ড যেটা, মানে ফিঙ্গারপ্রিন্ট যেটা করা, সেই কাজটা বাকি আছে, সেটা করবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তাম্বব শহরের আইকন। এগুলা দেখে তো মনে হচ্ছে ভাল্লুক নাকি শেয়াল, শিয়ালের মতো মনে হয় দেখা, ওই যে উলফ নাকি বলা যায় না, ওই টাইপের শিয়াল মনে হইতেছে। আমি আর রাফি আসছি ওই সিম কার্ড কেনার আগে যে সিনিলস কিনতে হয়, সেই সিনিলস করতে হয় আর কি, সেই সিনিলস করার জন্য আসছি। তো আমরা এখন এই সিনিলস অফিসে যাব, তারপর এখান থেকে আমরা সিনিলস করব। এই যে এটা হচ্ছে সিনিলসের অফিস, এই যে বিল্ডিংটাই সিনিলসের অফিস। এখানে আপনার ওই যে এটার বলা হচ্ছে পেনশননি ফান্ড আর কি, মানে পেনশন ফান্ড, এইটাতেই হচ্ছে সিনিলস করতে হবে, তারপরে আমরা সিম কার্ড কিনতে পারবো। আমরা সিনিলস অফিস থেকে রাফির সিনিলস করে ফেলছি, এখন আমরা যাব হচ্ছে সিম কার্ড কিনে, তারপরে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করব। এ হচ্ছে ওদের শহরের একটা অংশ। আজকে একটু রোদ উঠছে,
আসছি রাফির মেডিকেল ইন্স্যুরেন্স। রাফি পেয়ে গেছে। রাফি মেডিকেল ইন্স্যুরেন্স পাইছো? জি আলহামদুলিল্লাহ। তো তোমার মেডিকেল ইন্স্যুরেন্স কত টাকা লাগছে? আমার মেডিকেল ইন্স্যুরেন্স করতে লাগছে 7,200 টাকা। 7,200 টাকা। এর ভিতরে তোমার সবকিছু কভার করবে। জি জি জি। যদি কেউ অসুস্থ, তুমি যদি কোনো অসুস্থ হয়ে যাও তাহলে এই নাম্বারে কল দিলে 103 নাম্বারে কল দিলে ডিরেক্টলি অ্যাম্বুলেন্স এসে তোমাকে নিয়ে যাবে। জি। তো আমরা আজকে তার সিনিলসও করে ফেলছি, তো আমরা বাকি কাজ করব। তো এই হচ্ছে পরিবেশ, আপনারা দেখতে পারতেছেন শহরের। তো আমরা এখন যাব, তাহলে চলো রাফি আমরা যাই। হ্যাঁ জি যাই। আমরা আসছে অলরেডি এই ভার্সিটিতে, তাম্ববি স্টেট ইউনিভার্সিটি, তাই না? জি। প্রথমে আসছে হচ্ছে রাফি, পরে আসছে সাব্বির, আর পরে আসছে মিম। তো কার কি অনুভূতি, কি অবস্থা যদি একটু বলতা। আর স্টুডেন্টরা অনেক কিছু মনে করে যে রাশিয়াতে আসার আগে ইউনিভার্সিটির বিষয়গুলো অনেকে চিন্তা করে যে টিউশন ফি দিতে হয় না, তারপরে টিউশন ফি দিলে ভিসা হবে কি হবে না। তো তোমাদের এই বিষয়টা যদি তোমরা একটু বলতো, তোমাদের অভিজ্ঞতা। যেটা দেখলাম মানে রাশিয়াতে আসার পরে যেটা বুঝলাম যে রাশিয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলো টাকার উপর মানে যারা টাকা পে করে ওদের কাজগুলো খুবই দ্রুত করে এবং ভিসা রেশিওটা অনেক বেশি থাকে এই যে এক্ষেত্রে। সো আপনারা মানে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব না রেখে আপনারা টিউশন ফি পে করেন, ইনশাল্লাহ ভিসা রেশিও হবে এবং আপনারা ভিসা পাবেন। এম্বাসি তো ঝামেলা কম করে। হ্যাঁ অ্যাম্বাসিতে ঝামেলা কম করে, ওরা জাজ কম করে। তো আমাদের এই তাম্ববের 4 জন দাঁড়াইছে, 4 জনের কিন্তু ভিসা হয়েছে টিউশন ফি দেওয়ার কারণে। আর ঠান্ডার জন্য মানুষকে কি পরামর্শ দেওয়া উচিত, যেরকম ঠান্ডা যখন আসবে ঠান্ডার জন্য? ঠান্ডার জন্য ভালো মানে আগে থেকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে রাশিয়া একটা শীতপ্রধান দেশ। তারপরে যাবতীয় যে মাইনাসের যে কাপড়গুলা ওগুলা কিনলে ভালো হবে এবং বাংলাদেশ থেকে না কিনে রাশিয়া থেকে কিনলে আমার মনে হয় ভালো হবে। আর এখন আমরা শুনবো হচ্ছে মেয়েদের জন্য কেমন হবে, দেখি আমাদের মিম কি বলে। মেয়েদের যারা পড়াশোনা করতে আসবে, তুমি তো আসলা, তুমি তো দেখলা, হোস্টেলে উঠলা, তোমার মতামতটা কি বলো? আমার মতামত হচ্ছে হোস্টেলে যে উঠছি ওখানে সবাই মানে আমার রুমমেট সবাই মেয়ে ছিল। জোরে বলতে হবে একটু কথা। আর রুমমেট সবাই মেয়ে ছিল, ওরা অনেক হেল্পফুল ছিল। আর আমি ওদের সাথে কথা বলে যা দেখলাম, ওরা বলতেছে যে আপনি টেনশন করেন না, আপনাকে আমরা হেল্প করবো। তারপর এই যে আসলাম, মানে মেয়েদের জন্য মনে হয় যে অনেক সেফলি একটা জায়গা, যেটা মানে ভবিষ্যতে আমরা আরও বুঝতে পারবো। এখন তো আসলাম, দেখি পরবর্তীতে কী হয়। আচ্ছা, তো আপনারা দেখতে থাকেন, আমরা ঘুরায় দেখাইবো। আমাদের স্টুডেন্টরা মোটামুটি সবাই হ্যাপি আছে। তো যারা এখনো আবেদন করেন নাই, চাইলে আমাদের অফিসে গিয়ে যোগাযোগ করে সেপ্টেম্বরের জন্য আবেদন করতে পারেন, যারা তাম্বুক শহরে পড়াশোনা করতে আসতে যাচ্ছেন। সুন্দর একটা শহর। তুমি যে আজকে সিম কার্ড কিনলা, সিম কার্ড কিনতে তোমার কতদিন ওয়েট করতে হয়েছে? সিম কার্ড কিনতে আমাকে প্রায় 10 থেকে 12 দিনের মতো ওয়েট করতে হয়েছে। 10 থেকে 12 দিন। তা কি করা উচিত? বাংলাদেশ থেকে রোমিং করে আসা উচিত সিম জি, কার্ড? বাংলাদেশ থেকে সিম রোমিং করে আনলে ফ্যামিলির সাথে কমিউনিকেশন করা যাবে এবং কেউ দুশ্চিন্তায় পড়বে না এবং একটু মানে যোগাযোগ রাখা যাবে সবার সাথে মোটামুটি। রাফির ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে, সিম কার্ড হয়ে গেছে, হোস্টেল হয়ে গেছে, ইউনিভার্সিটির কাজ হয়ে গেছে। এখন ভার্সিটিতে পড়াশোনা করবে। আর কি বাকি আছে? তোমার মেডিকেল টেস্টটা তোমরা পরে করে নিবা আর কি, ওটা তো আর্জেন্ট না। তো কিছু বলবা তুমি, কেমন কষ্ট হচ্ছে তোমার? সিম কার্ডের জন্য একটু প্যারা গেছে, এর বাদে সব ঠিকঠাক ছিল। তো যারা দেশ থেকে আসবেন অবশ্যই সিম রুমিং করে নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এদিকে আসলে কমিউনিকেশন করতে পারবেন না ফ্যামিলির সাথে। সিম কার্ড রুমিং থাকলে আপনারা কমিউনিকেশন করতে পারবেন, কারণ আপনার সিম কার্ড অ্যাক্টিভ হতে কমপক্ষে 1 সপ্তাহের মতো লাগতে পারে, 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো লাগতে পারে। তো এই আর কি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি এবং ভালো একটা রেজাল্ট করতে পারি। রাফির সকল কাজ শেষ। তো আমি এখান থেকে আজকে রাতের ট্রেনে মস্কো ব্যাক যাব। আমি অনেক টায়ার্ড। আমি আজকে 2 দিন হয়ে গেছে, আমি বলা যায় যে ভাত এখনও খাই নাই। আপনার বাইরের ফাস্টফুডের উপরে আমি ছিলাম। বাইরের ফাস্টফুড খাবার খেয়ে তো আর মন ভরে না, যেহেতু আমরা রান্না করেই খাই। তো যারা আবেদন করেন নাই
তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন। আর এখন ঠান্ডা একটু কম, তো আমি বাস স্টেশনে যাচ্ছি হেঁটে। তো দেখি, আমার ট্রেন হচ্ছে 11:30টার সময়, মস্কো পৌঁছে যাব। আর আরেকটা কথা, যারা এখনও সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করেন নাই, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের অফিসে যোগাযোগ করেন, আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন। यूं ही बरस बरस काली घटा बरसे हम यार भीग जाए इस चाहत की बारिश में। मेरी खुली खुली लटों को सुलझाए तू अपनी उंगलियों से, मैं तो हूँ इस ख्वाहिश में। सर्दी की रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर में। मैं जरा जरा बहकता है महकता है आज तो मेरा तन बदन में प्यासी हूँ, मुझे भर ले अपनी बाहों। जरा जरा बहकता है महकता है आज तो मेरा तन बदन में प्यासी हूँ, मुझे भर ले अपनी बाहों।